বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার অতিথি আজকে পায়ে বসাছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আর ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার শাহজাহান খান, আমি আপনাদের নির্বাচনের প্রধান কয়েকটি অঙ্গীকার বা বিগত সরকারের সময় যেসব বিষয়ে আপনারা সোচ্চার ছিলেন এবং আপনি সোচ্চার ছিলেন তৃতীয় মাত্রায় সোচ্চার কণ্ঠে, সেই সব বিষয়ে আজকের আলোচনাটা করতে চাই। যেমন আপনি এবং আপনার দল আপনারা দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং আপনাদের যে প্রচারণা সেই সময়ে সরকার বিরোধী প্রচারণা বা নির্বাচনের সময় দুর্নীতির একটা অন্যতম প্রধান এজেন্ডা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে কথা আপনারা বলেছিলেন সেই জায়গায় নিজেদেরকে আপনারা মানে সরকারকে কতটা বা দলকে কতটা মুক্ত রাখতে পেরেছেন? দুর্নীতি দুনিয়ার সব জায়গায় হয় এবং দুর্নীতির মানে যে পরিসংখ্যান এটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমরা 4 জন সরকারের শাসনামলে দেখছি বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বরে ছিল, আর আজকে যদি দেখেন সেখানে বাংলাদেশ কিন্তু 12 নম্বরে এসে দাঁড়িয়ে আছে। তারপরে কি দুর্নীতি হচ্ছে না? তাহলে হচ্ছে। এই দুর্নীতি যারা করেন তাদের মধ্যে দেশপ্রেম বা এই যে জনসেবার যে মানসিকতা সেইটার ঘাটতি আছে বলে আমি মনে করি। এবং আমাদের দেশের রাজনীতি আমরা যারা রাজনীতি করি তাদের দুর্নীতি কথাগুলো কিন্তু পত্রপত্রিকায় আসে, কিন্তু এছাড়াও যারা দুর্নীতির সঙ্গে জড়িত বিভিন্ন মানে শ্রেণীর বা যারা মানে মনে করেন আমলা, সামরিক বেসামরিক বিভিন্ন ক্ষেত্রে যে সকল আমলা আছে বা অন্যান্য যাদের ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতির এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। আমি যেটা মনে করি সেটা হলো যে আজকে তো দুর্নীতি দমন কমিশনকে যতটুকু সম্ভব একটা শক্তিশালী পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু একজন মন্ত্রীকেও কিন্তু দুর্নীতি দমন কমিশন সে কিন্তু জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত করারও সুযোগ এই দুর্নীতি দমন কমিশন পাচ্ছে। তাহলে দুর্নীতি দমন কমিশন কিন্তু এখানেই থাকবে না, এর চাইতে কিন্তু দিনে দিনে আরও শক্তিশালী হবে। আমরা মনে করি যেটা যেই দুর্নীতি বিগত দিনে হয়ে আসছিল সেখান থেকে কিন্তু আমার ধারণা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হলো যে দুর্নীতির হ্রাস আমরা অনেকটা সক্ষম হয়েছি, কিন্তু আমরা এই দুর্নীতিকে একদম নিশ্চিহ্ন করতে পারিনি, শিকড় উৎপাদন করতে পারিনি। এইটা ধীরে ধীরে এই ধারা যদি আমরা অব্যাহত রাখি যে অন্তত পক্ষে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করি, জেহাদ বলি এবং আজকে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে তার দ্বারা এই সকল দুর্নীতিকে আমরা যদি অন্তত তদন্তর মধ্য দিয়ে এই দুর্নীতি বেরিয়ে আসে তাহলে আমার মনে হয় যে দুর্নীতি আরও হ্রাস পাবে এবং আমরা এইটার সূচনা করেছি। মিস্টার আব্দুল্লাহ আল নোমান কি মনে করেন কাদের সময় বেশি দুর্নীতি হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনাদের না আজকে যারা ক্ষমতায় আছেন তাদের? এটা তো আমার আসলে কি বলার অপেক্ষা রাখে যে বর্তমান যে পরিস্থিতি, করাপশন পারসেপশন ইনডেক্স দিয়ে বলছেন যে 12তে ওনাদের অবস্থান, আপনাদের সময় এটা তো ওনার ফার্স্ট সেকেন্ড এরকম অবস্থা। বক্তৃতার অংশ, বক্তৃতার অংশে তো আর বিতর্ক করে এখানে শেষ করা যাবে না। মূলত আজকে আপনি দেখছেন যে এখন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে পত্রিকায় আপনি যদি আলোচনায় আনেন তাহলে আপনি দেখবেন প্রথমেই যেমন এই হলমার্কের যে দুর্নীতি, ডেস্টিনির যে দুর্নীতি, তারপর ব্রিজ পদ্মা ব্রিজে যে দুর্নীতি এবং আপনার সামগ্রিকভাবে প্রতিটি ক্ষেত্রে সরকারের প্রতিটি কর্মে যে দুর্নীতি, এই দুর্নীতি নিয়ে আমাদেরকে আর জনগণের কাছে সরাসরি চিৎকার করে বলতে হচ্ছে না, কারণ এগুলো এত ওপেন হয়ে গেছে। সে ওপেন যে দুর্নীতির কথা আর বলা জনগণ এর মধ্যে খুব একটা বেশি শুনতেও চায় না। আর সর্বশেষ ধরেন এই যে আপনি আমার বলতে ভালো লাগে না, কারণ
রাজনৈতিকভাবে দীর্ঘ জীবনে এক দল না করলেও আমরা বিভিন্নভাবে বিভিন্নজন রাজনৈতিক আন্দোলনে ছিলাম, স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছি, জেল খেটেছি। তেমনই একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এবং এই যে রেলের যে আপনার চাকরি পাইয়ে দেওয়ার নামে সর্বশেষ তার যে গাড়ির যে ড্রাইভার, সে যে স্টেটমেন্ট করলো RTBকে, সেখানে যে কথা বলেছে যে ওই যে সেই 70 লক্ষ 74 লক্ষ টাকা সেটা সুরঞ্জিত সেনগুপ্তর কাছেই যাচ্ছিল এবং সে বিডিআরের ওখানে সেটা ঢুকিয়ে দিয়েছে। এবং এর আগে অনেক অঙ্কের টাকা গেছে, যে টাকা দিয়ে তার ছেলে ব্যবসা করেছে। এরপরেও আপনার এ ব্যাপারে রাজনীতিবিদকে আর বেশি কি বলতে হবে, তার তো পদত্যাগ করা উচিত। এবং সরকার তাকে পদত্যাগ তো তিনি করেছিলেন। তিনি পদত্যাগ করেছিলেন, আবার পরের দিন তাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাকে আবার মন্ত্রী করেছেন। তো এখন এই যে তার যে তিনি সহাস্যে সেই মন্ত্রিত্ব গ্রহণ করেছেন এবং গ্রহণ করার পরে আগে তিনি যেভাবে যে ভাষায় মানুষকে সমালোচনা করতেন, ঠিক সেই ভাষায় এখন আবার সমালোচনা শুরু করেছেন বিরোধী দলের প্রতি এবং বিভিন্ন ব্যক্তির প্রতি। তো আমার যেটা মনে হয় যে দুর্নীতি কখন 1 নম্বরে কখন 12 নম্বরে, এটা আসলে মানুষ, আমরা যারা সচেতন শিক্ষিত, আমি জানি না আপনি প্রত্যেকটা ইন্ডেক্সে হিসাব করে করে বুঝতে পারেন কি না যে 1 নম্বরের দুর্নীতিতে ক্রাইটেরিয়া কী, আর এর পরেরটা বাংলাদেশে যে দুর্নীতি হয় এটা নিয়ে আলোচনা হয়েছে, ওনারাও বলেছেন আমাদের পক্ষ থেকে। আসলে ওদের যে টিআইবির যে দুর্নীতির যে ফর্মুলা, এই ফর্মুলাটা তারা কিভাবে নির্ণয় করে সেটা তো দেখার বিষয়। তো কাজেই ওই দুর্নীতির কথা হিসাব করে আমরা আমাদের অবস্থা নির্ণয় করতে পারবো না। আমাদের অবস্থা নির্ণয় করব আজকে যে সোনালী ব্যাংকের যে ধরনের দুর্নীতি, চুরি না এটা ডাকাতি হয়েছে, এবং সেখানে আপনার আজকে আমরা লক্ষ্য করছি যে এই ব্যাংক, এটাকে কেন্দ্র করে হলমার্কের এমডি, হলমার্কের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, আরও অনুসন্ধান চলছে। সেখানে একটা বিষয় আপনি দেখবেন যে কয় হাজার কোটি টাকার যে সোনালী ব্যাংক থেকে লুণ্ঠন হয়ে গেল, এই লুণ্ঠনের অন্তরালে কারা, এই বিষয়টা স্পষ্ট না। এবং আপনি সোনালী ব্যাংকের যে পরিচালনা পরিষদ আছে, আর আপনার সেখানে পরিচালনা পর্ষদ আছে, ব্যবস্থাপনায় এবং পরিচালনা পর্ষদ। এই পরিচালনা পর্ষদের মিটিং হবে মাসে অন্তত একবার, আমরা যেটা নর্মালি ব্যাংকিংয়ে দেখেছি। আর যে কোনো টাকা আপনি যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে 500 টাকাও তুলতে যান, সেখানে একটা প্রসিজিওর আছে। কাজে এই হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল একজন, এবং তাকে এখন আমরা লুটেরা বলছি, কিন্তু তার পেছনে যে কারণে তাকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হলো, এবং যারা লোনটা দেওয়ালো তারা হলো শক্তিশালী, প্রভাবশালী বলা হয়। এবং প্রভাবশালী বলতে কারা? প্রভাবশালী হচ্ছে সরকারের মধ্যেও যারা অনেক বেশি প্রভাবান্বিত, মন্ত্রীদের মধ্যেও যারা মন্ত্রিত্বের প্রভাব যাদের অনেক বেশি, তাদের সহযোগিতা ছাড়া এই অর্থ সোনালী ব্যাংক থেকে বের হয় নাই। কাজে আজকে আপনি দুর্নীতি, যে দুর্নীতি ব্যক্তির পর্যায়ে হয়ে থাকে, আর যে রাষ্ট্রীয় কোষাগার থেকে এইভাবে লুণ্ঠন অতীতে কোনো সময় কিভাবে হয়েছে আমার জানা নাই, এটাকে আমি লুণ্ঠন বলবো। কাজেই দুর্নীতির কথা যখনই আসবে, আমার মনে হয় যে আজকে পত্রিকায় সব এই ধরনের 3টে নিউজে আছে। একটা আছে ডেস্টিনি, আর একটা আছে হলমার্কের,